কিভাবে লম্বা একটা নাম আছে, কামাল চৌধুরী হয়ে গেল? কিভাবে রফিকুল ইসলাম খান হঠাৎ রফিক আজাদ হয়ে গেল? কিন্তু অকবি মোহাম্মদ নুরুল হুদাই রয়ে গেল। এইভাবে কবিতা এবং অকবিতার পার্থক্য করা যায়। আবু হাসান শাহরিয়ার কত বড় কবি সেটা আমি চেষ্টা করছি বের করতে। হাজার নারীর পুরুষ আমি থাকি তেপান্তরের মাঠে, ছন্দ যদি শিখতে পারো শরীর দেব কাব্য পাঠে। না, এটা কবিতা। সমুদ্র তার পায়ে লুটোয়, পা ছুঁয়ে জল প্রণাম করে, সেদিকে তার ভ্রুক্ষেপ নেই, আছে সেকুন তেপান্তরে। বাবা, এটাও কবিতা। ও বড় আহ্লাদী মেয়ে, সবুজ ফিতে চুল বেঁধে প্রতিদিন পা দোলায় বঙ্গোপসাগরে, জল পলিমাটি দিয়ে খেলতে ভালোবাসে, কারো সঙ্গে বিরোধ করে না। এটাকেও কবিতা না বলে উপায় নেই। কবজিতে যে সময় ছিল ধরা, তার চেয়ে অনেক বেশি সময় বাস স্টপেজে একা দাঁড়িয়েছিলাম, অপেক্ষাতুর ছিলাম। কবিতায় তো অপেক্ষা করে। শোনাবায় জলদস্যু শোনো সৌদাগর, শুনে সভ্যতা আমি মাটি বংশধর। কবি না হলে এই কথা বলে? আমাদের কালে আমরা ছিলাম পলাশ শিমুল ভাই, আমরা থাকিনি অন্ধগলিতে যেহেদে কবিতা তাই। সৃজনে মননে দারুণ হৃদ্য আবু হাসান শাহরিয়ার, খোলা জানালায় উড়িয়ে দিয়েছে শত ডানা কবিতা। আজকের সভাপ্রাণ এই কথা বলছেন, আমি কুঞ্ছা, আপনারা কে? আপনারা কবিতা লিখুন বা না লিখুন, কবিতা পড়েন। যদি কবিতা না পড়ে থাকেন, কবিকে না চিনে থাকেন, এই অলস বেলায় আপনারা কেন এসেছেন? হাজার মানুষ এখানে আসেন। কবিতা সকলের জন্য নয়, কবিতা খুব কম মানুষের জন্য। সবাই কবিতা লেখে না, লেখে সবাই কবি হয় না। দু একজন আবু হাসান শাহরিয়ার হয়, এবং তার বয়স যখন 50 বছর হয় তখনও সে কবি, 65 হলেও কবি। তার বয়স যখন থাকে না তখনও সে কবি। বয়স থাকে না মানে যখন অনন্তকালে কবি চলে যায়। আজি ঘুষুকু বঙ্গালী ভৈরী, 1000 বছর আগে কবি এই কবিতা লিখেছিল এবং ছন্দের জানায় নিজেকে উড়িয়ে দিয়েছিল। বাংলা কবিতা লিখতে হলে অবশ্যই বাংলা ছন্দ জানতে হবে। কবি আবু হাসান শাহরিয়ার সেই বিরল বাঙালি কবিদের একজন, যিনি ছন্দহীন কবিতা লেখেননি। ছন্দহীন কবিতা লেখেননি এই জন্য যে ব্যাকরণ জেনে ছন্দ শিখেই কবিতা লিখেছে এমনটি নয়। ছন্দের বাইরে গিয়ে কথন ছন্দে যখন আবু হাসান শাহরিয়ার কবিতা লেখে, তখনই সেটি শাহরিয়ার যখন আজকে জয়ন্তী হয়েছে, শাহরিয়ার ছন্দ হয়ে যায়। কবি এইভাবে স্বতঃস্ফূর্ত, স্বচালিত, স্বনির্মিত, স্বপ্রমিত একজন মানুষ। আবু হাসান শাহরিয়ার তেমন একজন মানুষ। 65 বছর তার সঙ্গে আমরা ঘর কন্যা করছি, কবিতার ঘর কন্যা। মানে 65 বছর তো আমরা তার সঙ্গে ছিলাম না, সবসময় ছিলাম না, কিন্তু তার কবিতা যখন পাঠ করি তখনই তার সঙ্গে যাই। কবি এইভাবেই আমাদের মধ্যে বেঁচে থাকেন। অনেক কাল পরে হঠাৎ ভাবলাম যে আবু হাসান শাহরিয়ারের সঙ্গে দেখা হয় না কেন, কোথায় আছে জানি না। সম্ভবত তারা দুজন, কবি এবং কবি গৃহিণী, দুজন দুদিকে থাকে। আজকে একসঙ্গে আছে কি না আমি জানি না, কিন্তু একজনের সঙ্গে সবসময় আবু হাসান শাহরিয়ার ঘর করছে, তার নাম কবিতা। আবু হাসান শাহরিয়ার কামনা করি যতদিন বেঁচে থাকবে, নন্ত দিলাম না ইচ্ছে করে, বেঁচে থাকবে ততদিন কবিতার সঙ্গে ঘর করো, যতদিন বিশ্বময় থাকবে কবিতার সঙ্গেই থাকো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং সৃষ্টিশীলতা চিরজীবী হোক। ধন্যবাদ বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা ভাইকে। এবারে কবির কবিতায় আবৃত্তি পরিবেশন করবেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী, আবৃত্তি সংগঠক রেজিনা ওয়ালি লিনা। লিনাপার কাছ থেকে আমরা দু কথা শুনতে চাইব। লিনাপার একটি বিশেষ অভিজ্ঞতা আছে। শাহরিয়ার ভাইয়ের বালিকা আশ্রম এটি মঞ্চায়ন করেছিলেন তার দল, তার নেতৃত্বে, সেটিও আমরা একটু শুনব। আসছেন রেজিনা ওয়ালি লিনা। শুভ জন্মদিন শাহরিয়ার ভাই। কবি শাহরিয়ার ভাই
আর মানুষ শাহরিয়ার ভাই, এর মধ্যে কোনো পার্থক্য আসলে খুঁজে পাওয়া যায় না। আমরা মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র বালিকা আশ্রম নামে তার যে কাব্যগ্রন্থটি আছে সেটির প্রযোজনা করেছিলাম। তো আমাদের আমি আসলে অনুষ্ঠানের নিয়মকানুন ভেঙেই মনে হয় কথা বলতে শুরু করেছি। সভা প্রাণ আছে, উপস্থিত মানে শ্রদ্ধেয় স্বজনরা এখানে বসে আছেন, আর সামনে যারা আছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা, এবং শাহরিয়ার ভাইকে আবারও শুভ জন্মদিন জানিয়ে আমি সেই অভিজ্ঞতাটি একটু বলবো। তো আমাদের গ্রুপে যে ছেলেটি সিদ্দিকুর রহমান পাইবে, সে তখন নতুন, কাজ করার আগ্রহ খুব বেশি। তো একদিন সে একটি বই সংগ্রহ করে নিয়ে আসলো, বইটির নাম বালিকা আশ্রম কাব্যগ্রন্থ। সে প্রথমে আমাকে বললো যে আপনার এটি দলের প্রযোজনা হতে পারে, আপনি কাজ করেন। আমি বললাম না, তুমি করো, তুমি এটি ভালো করে পড়ো, কবিকে ডাকো, কবির সাথে কথা বলো। তারপর বোধহয় মাহমুদার কাছে গিয়েছিল, মাহমুদাও সে একই কথা বলেছে। তারপর সে খুঁজে বের করলো কবি আবু হাসান শাহরিয়ারকে। তারপর তার সাথে আমাদের একটা দীর্ঘ আলাপ হয়, কবিতার সার্বিক সেই গতিবিধিগুলো আমরা জানতে পারি, এবং কাব্যগ্রন্থটি আমাদের প্রযোজনের সাথে আমরা কিছু সংস্করণ করি, সেটিও উনি মেনে নেন। এবং আমার মনে হচ্ছে যে আমরা যখন এই প্রযোজনাটি করি, প্রযোজনার যে শর্ত থাকে আবৃত্তির ক্ষেত্রে, সেই শর্তগুলো সাধারণত মানা হয় না, কিন্তু আমাদের এই আবৃত্তি প্রযোজনার ক্ষেত্রে আমরা ঠিক নাটকে যে কাজগুলো করা হয়, এই প্রযোজনার ক্ষেত্রে আমরা সেটি করেছিলাম। সেট করতে যে একটা বড় নৌকোকে মঞ্চে ওঠানো হয়েছিল, এবং তার আলো, তার কাজ, তার সঙ্গীত ভাবনা, জগলিল তো অনেক কষ্ট করে, জগলিল বেছে নেই, জগলিল এটির আবহ তৈরি করেছিল, অসাধারণ হয়েছিল সেই আবহটি। এবং দর্শক যারা ছিলেন তারা তো খুব মুগ্ধ হয়েছিল, এবং তাদের মুগ্ধতার কারণে আমরা বেশ কয়েকবার এই প্রযোজনাটি মঞ্চে এনেছিলাম। আবু হাসান শাহরিয়ার ভাই এই কাব্যগ্রন্থ পড়তে গিয়ে তার সাথে আমাদের যে সম্পর্কটি তৈরি হয়, তার সামগ্রিক যতগুলো কাব্যগ্রন্থ আছে এবং যে লেখালেখিগুলো আছে, তার ভেতরে আমাদের যাত্রাটি অনবরত চলতে থাকে। আমরা কোনো জায়গায়, বিশেষ করে মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রে যারা কাজ করেন, যারা সেই প্রযোজনার সাথে ছিল, বালিকা আশ্রমের একটি স্বর্গ রীতিমঞ্চে করব না এমনটি ঘটেনি। অসাধারণ তাদের লেখা, এবং সবচেয়ে বড় কথা, আবু হাসান শাহরিয়ার যা কিছু স্পর্শ করেন তাকে উনি শব্দ দিয়ে বেঁধে ফেলেন, এবং অনন্য উচ্চতায় তার প্রত্যেকটি অভিজ্ঞতায়, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি বিষয়বস্তু, জগৎ সংসার, জীবনযাপন, সমস্যা, সংকট, সম্ভাবনা, সবকিছুই জায়গা পেয়ে যায়, উপেক্ষা হয় না কিছুই। সেই মানে ভারতবর্ষীয় জীবনযাপন যেমন, তেমনি আন্তর্বিশ্ব জীবনযাপনের অনেক কিছু এত অসাধারণ ভাবে যুক্ত করে নেন যে মনে হয় না আমরা বিচ্ছিন্ন কোনো দ্বীপের, বিচ্ছিন্ন কোনো মানুষ, কিংবা ভৌগোলিক সীমারেখার ভিতর আন্তর্বিশ্ব জীবনযাপনে আমরা অনভ্যস্ত কেউ। আমাদের বাংলাদেশটাকে অসাধারণ সৌন্দর্য নিয়ে, যে সম্ভাবনার জায়গা নিয়ে রূপসী বাংলা লিখেছিলেন জীবনানন্দ দাশ, তারই মনে হয় একটি অন্যরকম সংস্করণ হিসেবে আবু হাসান শাহরিয়ারের জন্ম হয়েছিল বলে আমার মনে হয়। আমি জানি না আমি কিরকম করে বললাম, আবেগতাড়িত অবস্থায় শব্দ সংযোজন ঠিক হয় কিনা, তবে আমরা যারা আবৃত্তি করি তারা আবু হাসান শাহরিয়ারের কবিতা অত্যন্ত স্বাচ্ছন্দ্য নিয়ে আবৃত্তি করি, ভালো লাগা নিয়ে আবৃত্তি করি। আমাদের প্রযোজনাতে প্রত্যেকবার নতুন নতুন লোক যুক্ত হয়েছে, এবং প্রত্যেকবারই যারা যুক্ত হয়েছে তারা তাদের আন্তরিক অবস্থান দিয়ে তাদের চিন্তাভাবনা জগৎকে পাল্টে ফেলেছে। এই যে একটা মানুষ তার দর্শন দিয়ে, তার শব্দ দিয়ে, তার ভাবনা দিয়ে, তার ভালোবাসা, ভালো লাগা দিয়ে চিন্তা জগৎকে বদলে দিতে পারে, জীবনযাপনের ভাবনাকে, দৃষ্টিভঙ্গিকে একটু অন্যরকম ভাবে দেখতে সাহায্য করতে পারে, তাদের নিয়ে আমাদের বাংলা সাহিত্য, তাদের নিয়ে আমাদের বাংলা ভাষার এই অতল স্পর্শী যে জায়গাটি, সেটি অসাধারণ।
শ্রদ্ধা জানাই সেই চর্যাপদের যুগের কবি থেকে আজ অবধি যারা এই সাহিত্যকে, এই শব্দকে, এই বাংলাকে, এই শব্দ সম্ভারকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যে বিশ্ব সাহিত্য সম্ভারে উপস্থাপন করছেন তাদেরকে, এবং তাদের ভিতরে অন্যতম এবং উল্লেখযোগ্য মানুষ হিসেবে আবু হাসান শাহরিয়ার তার কৃতকর্ম রেখে যান, এটি আশা করছি। দীর্ঘায়ু হন ভাইয়া, আপনার সঙ্গে আপনার যারা অনুসারী তারাও আলোকিত হোক। আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে নিবেদন করছি সেই বালিকা আশ্রমেরই 74তম যে স্বর্গ, এটি আমাকে করতে দেওয়া হয়েছিল। তো আমার মুখস্থ করতে একটু ঝামেলা হয়ে যায়, নিজের শব্দ ঢুকে যায়, কিন্তু আমার যে নির্দেশক সিদ্দিকুর রহমান পারভেজ সে ক্ষণহীনভাবে মুখস্থ করেই আমাদেরকে মঞ্চে তুলেছিলেন। আমরা গোটা কাব্যগ্রন্থটি যার যেটুকু অংশ ছিল গোটাটাই মুখস্থ করে মঞ্চে উঠেছিলাম। এবং আমার মনে হয় যে সেই কথাগুলো, সেই সময়গুলো মনে করলে সবার ভালো লাগে, সবাই আনন্দিত বোধ করে। তো আমি নিবেদন করছি 74তম স্বর্গ। চন্দনের টোলে আমি রাত্রি জেলে টম্বি পাকে ডাকি, চর্যার ডিঙ্গিতে চেপে সন্ধ্যা ভাষা কর্তা এসেছে। রেশমনগর ট্রেন বালিকা সোনারে থামে সদানন্দপুরে, আমার পৈতৃক প্রেম আজও বাঁচে আয়ুর্বেদিকে। চলেছি প্রিয় পিতামহ আর্যুল্লা মণ্ডলের বাড়ি, এখনো অনেক প্রেম মাটির পুরাণে মিশে আছে। এই যে ঢিবিটা দেখছ, এরই নিচে কবিরাজ ঘর, এখানে আমার পূর্বপুরুষের নারী পোতা আছে। গান্ধীর আরোগ্য অজপ্রান্তিকের ইচ্ছা দিবসে। ক্যামেরা সরাও, আমি প্রচারের বাহুল্য নেব না। লোকসানের প্রাপ্তি যার তাকে তুমি কিভাবে ঠকাবে? বাটের উচ্চতা আমি আগাছার হিংসা দিয়ে মাপি, মাঠের সাফল্য বুঝি কৃপণের মুখের কুলুপে। অনেক উপেক্ষা জড়ো করে এই ভিটা বানিয়েছি, কখনো এখানে এলে অবশ্যই খালি পায়ে এসো। ঘেরটি নাকা ঘরে আজও আমি বৃষ্টি পাঠ করি, শীতের হাওড়ে আজও আকাশের শ্রেষ্ঠ চাঁদ ওঠে। মানুষের শ্রেষ্ঠ প্রেম আজও বাঁচে নারায়ণ আগুনে। আরেকটি স্বর্গ পড়তে ইচ্ছে করছে, 43 নম্বর স্বর্গ। আমার শুশ্রূষা আজও অন্ধকার, আজও আমি অন্ধকারে বাঁচি। সারা রাত কথা বলি আকাশের তারাদের সাথে। কবিরা এমন কথা যুগে যুগে অনেক বলেছে। আমি কোনো কবি নই, যা লিখি সমাপ্ত জীবনী। আমার আমি হীন যুগে কবর দিয়েছি, পুড়িয়ে মেরেছি তাকে অগ্নিযুগে আকাম্বর বনে। হোমারের কাব্যে তুমি অডিসিয়াসের কথা পাবে, সে আমার ভাই। সেও বলেছিল কেহ নই আমি, নিজেকে গড়িয়ে দিয়ে আমি সমষ্টি ভালোবাসি। শূন্য বুকে বাঁচি আর শূন্য হাতে ফিরে যেতে আসি। ধন্যবাদ সবাই।